ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের আজ সংস্কৃত বিষয়টির পরীক্ষা রয়েছে। তো শেষ মুহূর্তে আমরা সম্পূর্ণ সিলেবাস কভার করব আজকের এই ভিডিওতে। একটা ভিডিওতে তোমাদের যে সমস্ত ইউনিট 1, ইউনিট 2 এবং যে সমস্ত তোমাদের সিলেবাসটা রয়েছে তার থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা মাত্র কয়েকটি করে প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করা হয়েছে, যেখানে প্রশ্নগুলো হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা একটু স্কিপ না করে প্রত্যেকটি প্রশ্ন অত্যন্ত মনোযোগের সঙ্গে দেখো এবং প্র্যাকটিস করতে থাকো, বিকজ প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। শেষ মুহূর্তে চলতে থাকুক তোমাদের প্রস্তুতি। তোমাদের সাথে রয়েছে আমি সুরজিৎ কর্মকার, সুরজিৎ স্যার। অবশ্যই চ্যানেলে নতুন হলে তোমরা আমাকে ফ্রেন্ড বানাতে পারো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে। তো প্রত্যেকটি প্রশ্ন যেহেতু গুরুত্বপূর্ণ উত্তর সহ বলছি, তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হচ্ছে না। ভিডিও ভালো লাগলে লাইক করো, আর চ্যানেল সাবস্ক্রাইব করার কথা তোমাদের উপর ছেড়ে দিলাম। কমন পেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখো, প্রথম যেটা বললাম যে উপমন্যু কোথা গদ্যাংশটির উৎস কী। প্রথম প্রশ্ন দেখো, উপমন্যু কোথা গদ্যাংশটির উৎস কী, অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখবে মহাভারত। তাই উপমন্যু কোথা থেকে নেওয়া হয়েছে, মহাভারত থেকে কিন্তু নেওয়া হয়েছে। চলো দ্বিতীয় প্রশ্ন দেখো, উপমন্যু কোথা এই গদ্যাংশটির রচয়িতা কে। তো উপমন্যু কোথা গদ্যাংশটির রচয়িতাকে, চারটি অপশনের মধ্যে উত্তর হয়ে যাবে কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস, অর্থাৎ অপশন নাম্বার ডি। উপমন্যু কোথা গদ্যাংশটির রচয়িতা মনে রাখবে কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস। উপমন্যুর গুরুর নাম কি ছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখবে ধৌম। উপমন্যুর গুরুর নাম ছিল ধৌম। নেক্সট, ঋষি ধৌম উপমন্যুকে কি কাজের আদেশ দিয়েছিলেন। ঋষি ধৌম উপমন্যুকে গোরক্ষণ, অর্থাৎ গরু যে রক্ষণাবেক্ষণ করার এই কাজে কিন্তু দিয়েছিলেন, মনে রাখবে। তাহলে ঋষি ধৌম উপমন্যুকে গোরক্ষণ করার আদেশ দিয়েছিলেন। নেক্সট প্রশ্ন, অয়োধ শব্দের অর্থ কী। অয়োধ শব্দের অর্থ হলো লোহার দাঁত, মনে রাখবে অয়োধ শব্দের অর্থ হলো লোহার দাঁত। নেক্সট 6 নম্বর প্রশ্ন, উপমন্যু প্রথম জীবনে ধারণ করছিল কিভাবে জীবন ধারণ করত। উত্তর হবে ভিক্ষা অন্ন খেয়ে। মোস্ট ইম্পর্টেন্ট, উপমন্যু প্রথম জীবনে ভিক্ষা করে কিন্তু জীবন নির্বাহ করত। নেক্সট প্রশ্ন দেখো, গুরু ধৌম উপমন্যুর ভোজনে কোন নিয়ম স্থির করেছিলেন। গুরু ধৌম উপমন্যুর ভোজনে প্রথমে গুরুকে নিবেদন করতে হয়, তো এই যে নিয়ম তিনি স্থির করেছিলেন উপমন্যুর ভোজনে। নেক্সট প্রশ্ন চলে আসবো, মৈষা ন্যায্যা গুরুবৃত্তি, এখানে কোন গুরুবৃত্তি ন্যায্য নয়। উত্তর হবে পুনর্বার ভিক্ষা, এই যে গুরুবৃত্তি এটা কিন্তু ন্যায্য নয়। নেক্সট প্রশ্ন চলে আসবো, লুক্ষহসি গুরু উপমন্যুকে কেন লুক্ষ বলেছিলেন। লুক্ষহসি গুরু উপমন্যুকে কেন লুক্ষ বলেছিলেন, উত্তর হবে পুনর্বার ভিক্ষা, এই জন্য। পিবান শব্দের অর্থ কী, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পিবান শব্দের অর্থ হলো হৃষ্টপিষ্ট। নেক্সট প্রশ্ন, উপমন্যু একসময় কেবল গরুর দুধ খেয়ে জীবন ধারণ করত কেন। না, গুরু তাকে গৃহের বাইরে যেতে নিষেধ করেছিল, তার জন্য উপমন্যু একসময় কেবল গরুর দুধ খেয়ে জীবন ধারণ করত। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন, গুরু তার সব ভিক্ষানো নিয়ে যেতেন। গুরু তাকে অন্য খাদ্য খেতে নিষেধ করেছিলেন, গুরুর কাছে অন্য কোনো খাবারও ছিল না, মনে রাখবে। তারপরে প্রশ্ন দেখো, নৈতন্যজম এখানে কোন কার্যটি অন্যায্য বলে নির্দেশ করা হয়েছে। উত্তর হবে ভিক্ষান্ন খেয়ে জীবন ধারণ। তোমাদেরকে ওয়ান লাইনার বলে দিচ্ছি, ওয়ান লাইনার দেখো, তাহলে উত্তর হবে ভিক্ষান্ন খেয়ে জীবন ধারণ। আচ্ছা, গরুর দুধ খেয়ে জীবন ধারণ নাকি হচ্ছে কোনটা হবে, নৈতন্য কি বললাম, নৈতন্য ন্যায্যম। তো এখানে কোন কার্যটি অন্যায্য বলে বর্ণনা করা হয়েছে বলো। উত্তর হয়ে যাবে কি গরুর দুধ খেয়ে জীবন ধারণ, এটা কিন্তু অন্যায্য, এটা একেবারেই ন্যায্য নয়, অন্যায্য বলা হয়েছে, খুব ইম্পর্টেন্ট। 13 নম্বর প্রশ্ন, দুগ্ধপান নিষেধের পর উপমন্যুর খাবার কি ছিল। দুগ্ধপান নিষেধের পর উপমন্যুর খাবার ছিল বাছুরে উদ্দীর্ণ দুধের ফেনা, এটাই হচ্ছে তার খাবারের উচ্ছিষ্ট। নেক্সট প্রশ্ন, ময়া অনুজ্ঞাত মিতি, এখানে ময়া শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে। উত্তর হবে ধৌমকে বোঝানো হয়েছে। নেক্সট প্রশ্ন চলো, নমশ্চক্রে শব্দের লকারটি কি। উত্তর হবে নমশ্চক্রে শব্দের লকারটি হবে লিট লকার। নেক্সট, এরপর প্রশ্ন দেখো, ক্ষুধার্ত হয়ে উপমন্যু কী খেয়েছিল। ক্ষুধার্ত হয়ে উপমন্যু কিন্তু আকন্দ পাতা খেয়েছিল, অর্কট পত্র। তো ক্ষুধার্ত হয়ে উপমন্যু কী খেয়েছিল, আকন্দ পাতা খেয়েছিল। নেক্সট প্রশ্ন, আকন্দ পাতা খাওয়ার হলে ফল কী হয়েছিল। আকন্দ পাতা খাওয়ার ফলে সে কিন্তু অন্ধত্ব হয়ে গিয়েছিল। নেক্সট প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, অন্ধ হয়ে উপমন্যু কোথায় পড়ে গিয়েছিল। উত্তর হবে অন্ধ হয়ে উপমন্যু কুয়োতে পড়ে গিয়েছিল। নেক্সট প্রশ্ন, বৎসৈহিতি এখানে এসো অর্থবাচক সংস্কৃত শব্দটি কি। বৎসৈহিতি এখানে এসো এই অর্থবাচক শব্দটি হচ্ছে এহি, মনে রাখবে এহি। নেক্সট প্রশ্ন, উপাধ্যায় অন্ধ উপমন্যুকে কোন দেবতা স্তুতি করতে বলেছিল। উপাধ্যায় অন্ধ উপমন্যুকে অশ্বিনীদয় অশ্বিনীদয় যে অশ্বিনী কুমার রয়েছে, অশ্বিনীদয় এই দেবতার স্তুতি করতে বলেছিল। এই অশ্বিনীদয় হলো
ডক্টর, দেবতাদের ডাক্তার, অর্থাৎ দেবতাদের কি বলবো, মানে দেবতাদের বৈদ্য, অর্থাৎ দেবতাদের যদি কিছু হয় তাহলে অশ্বিনীদ্বয় কিন্তু সারিয়ে দেয়, মানে দেবতাদের বৈদ্য বা ডাক্তার বিশেষ। নেক্সট প্রশ্ন 21 নম্বর প্রশ্ন, কোন দেবতাকে দেবতাদের বৈদ্য বলা হয়? দেখো নেক্সট প্রশ্নে ছিল উত্তর হবে অশ্বিনীদ্বয়। ওকে, অশ্বিনীদ্বয় দেবতাদের বৈদ্য বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, অশ্বিনীদ্বয় উপমন্যুকে কী খেতে অনুরোধ করলেন? অশ্বিনীদ্বয় উপমন্যুকে পিঠে খেতে অনুরোধ করলেন, পিঠে খেতে অনুরোধ করলেন। আচ্ছা, উপমন্যুর অশ্বিনী দেবতাদের স্তুতি করার কী উদ্দেশ্য ছিল? উপমন্যুর অশ্বিনী দেবতাদের স্তুতি করার উদ্দেশ্য ছিল যে অন্ধত্ব দূর করা। নেক্সট প্রশ্ন, উপমন্যু অশ্বিনীদের দেওয়া পিঠে প্রথম কাকে নিবেদন করতে চাইলেন? তো প্রথম কিন্তু গুরুকে নিবেদন করতে চাইলেন উপমন্যু অশ্বিনীদের দেওয়া, কারণ উপমন্যু কিন্তু প্রথম যা খাবে তা গুরুকে নিবেদন করে, তাই যখন হচ্ছে উপমন্যু যখন অশ্বিনী পিঠে দিয়েছিল অশ্বিনী কুমার, তো তাদের পিঠে প্রথম কিন্তু গুরুকেই দিতে চেয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, শ্রেষ্ঠ বাল্যস্মৃতি এখানে লাভ করবে অর্থবাচক সংস্কৃত শব্দ কি? অর্থবাচক সংস্কৃত শব্দটি হচ্ছে উত্তর হবে অব্যাপসাসী, মনে রাখবে। নেক্সট, অশ্বিনাবৃচতু শব্দের সন্ধি বিচ্ছেদ কি? উত্তর হবে অশ্বিনয় যুক্ত উচ্চত্রু বিসর্গ আছে, মনে রাখবে। উপমন্যুর কাছে একটি গ্রন্থ প্রতিভাসিত হোক, এই আশীর্বাদে উল্লেখিত গ্রন্থটি কি? উপমন্যুর কাছে একটি গ্রন্থ প্রতিভাসিত হোক, তো গ্রন্থটি কী ছিল? উত্তর হয়ে যাবে বেদ, মনে রাখবে বেদ। নেক্সট প্রশ্ন, উপমন্যু চরিত্রের অসাধারণ বৈশিষ্ট্য কি? উত্তর হবে তার গুরু ভক্তি। উপমন্যু চরিত্রের একটা অসাধারণ বৈশিষ্ট্য হচ্ছে তার গুরু ভক্তি, তার যে গুরুর প্রতি ভক্তি, নিজে না খেয়ে গুরুকে তিনি যে খাদ্য নিবেদন করতেন, এই যে গুরুর প্রতি ভক্তি, এটা আমরা দেখতে পাই তোমার হচ্ছে এই উপমন্যু চরিত্রে। ওকে, তো এই ছিল তোমাদের উপমন্যু থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর আমরা চলে আসবো পরের যে প্রশ্ন বর্ষা বর্ণনম থেকে। বর্ষা বর্ণনম তোমাদের যে পাঠ্যে অংশ রয়েছে বর্ষা বর্ণনম, এখান থেকেও বেশ কিছু প্রশ্ন তাড়াতাড়ি দেখে নাও। আমরা সম্পূর্ণ সিলেবাস শেষ করবো, তাই কোথাও যেও না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এবং খুব ভালো করে মাথায় লোড করে নাও। দেখো এর পরের প্রশ্ন দেখো, বর্ষা বর্ণনম পাঠ্যাংশটি উৎস কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্ষা বর্ণনম কিন্তু রামায়ণ থেকে এসেছে, তাহলে এর আগে উপমন্যু কোথায়? এটা কিন্তু মহাভারত থেকে এসেছে। দ্বিতীয় যে বর্ষা বর্ণনম পাঠ্যাংশ, এটা কিন্তু তোমাদের রামায়ণ থেকে এসেছে, মনে রাখবে। বর্ষা বর্ণনম পাঠ্যাংশটির রচয়িতা কে? উত্তর হয়ে যাবে বাল্মীকি। বর্ষা বর্ণনম পাঠ্যাংশটির রচয়িতা বাল্মীকি। নেক্সট প্রশ্ন, বর্ষা বর্ণনম কাব্যাংশে কে বর্ষার বর্ণনা করেছেন? উত্তর হবে রামচন্দ্র বর্ষার বর্ণনা করেছেন। নেক্সট প্রশ্ন চলে আসবো, বর্ষার যে মেঘকে কোন বস্তুর সঙ্গে তুলনা করা হয়েছে? বর্ষার মেঘকে কোন বস্তুর সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর হবে চারটে অপশনের মধ্যে কোনটা হবে? উত্তর হয়ে যাবে পাহাড়। বর্ষার মেঘকে পাহাড়ের সঙ্গে কিন্তু তুলনা করা হয়েছে। নেক্সট প্রশ্ন বলো, বর্ষার বাতাসে কোন ফুলের গন্ধ আছে? বর্ষার বাতাসে কোন ফুলের গন্ধ আছে? একটু তাড়াতাড়ি বলো। উত্তর হয়ে যাবে কেতকী। বর্ষার ফুলে কেতকী ফুলের গন্ধ আছে, মনে রাখবে একটা ফুল, সেটা হচ্ছে কেতকী ফুল। নেক্সট, বর্ষার বাতাস কোন বস্তুর সংস্পর্শে শীতল হয়? বর্ষার বাতাস কিন্তু এখানে কেতকী ফুল, অর্থাৎ অপশন নাম্বার ডি, কেতকী ফুলের সংস্পর্শে শীতল হয়ে যায়। নেক্সট প্রশ্ন, বর্ষার আকাশের সঙ্গে তুলনীয় বস্তুটি কি? বর্ষার আকাশের সঙ্গে তুলনীয় বস্তুটি হচ্ছে মহা অর্ণব। বর্ষার আকাশের সঙ্গে তুলনীয় বস্তু হচ্ছে মহা অর্ণব। নেক্সট প্রশ্ন চলে আসবো, কিরণাম্বুধরং বিভাতি, এখানে অম্বুধর শব্দের অর্থ কি? উত্তর হবে অম্বুধর শব্দের অর্থ হচ্ছে মেঘ, মনে রাখবে অম্বুধর শব্দের অর্থ মেঘ। নেক্সট প্রশ্ন, সবলা কমলা, এখানে পদটির বিশেষ্য পদ কি হবে? উত্তর হবে বিশেষ্য পদ হবে মেঘা, অর্থাৎ সবল কমলা পদটির বিশেষ্য পদ মেঘা। নেক্সট প্রশ্ন, সংযোগস্থাং পদে সংযোগ শব্দের অর্থ কি? সংযোগ শব্দের অর্থ হবে যুদ্ধ। নেক্সট প্রশ্ন, কোন বস্তুকে মেঘের পতাকার মতো মনে হয়? উত্তর হবে বিদ্যুৎকে মেঘের পতাকার মতো মনে হয়, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, বর্ষার বনভূমি কখন বেশি শোভা পায়? বর্ষার বনভূমি বিকেলে কিন্তু বেশি শোভা পায়, একটু মনে রাখবে বিকেলে। নেক্সট, বর্ষাকালে কোন প্রাণী নিত্য উৎসবে পবিত্র হয়? বর্ষাকালে ময়ূর নিত্য উৎসবে পবিত্র হয়। নেক্সট প্রশ্ন, বসদকা প্রায়ত সাদ্দলানি, এখানে সাদল শব্দের অর্থ কি? সাদ্দল শব্দের অর্থ হচ্ছে সবুজ তৃণক্ষেত্র, মনে রাখবে। 15 নম্বর প্রশ্ন, মেঘের একটি প্রতিশব্দ কি? মেঘের একটি প্রতিশব্দ হলো বলাহক। মেঘের একটি প্রতিশব্দ হলো বলাহক। নেক্সট প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, মেঘের কোন প্রতিশব্দের মধ্যে একটি পাখির নাম ধরা আছে? তো অবশ্যই বলাকি একটা পাখির নামও বটে, আবার মেঘের একটি প্রতিশব্দও বটে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, জলভরা মেঘেরা চলতে চলতে কোথায় বিশ্রাম নেয়? জলভরা মেঘেরা চলতে চলতে কিন্তু পাহাড়ের চূড়ায় বিশ্রাম নেয়। নেক্সট প্রশ্ন, মহিধর শব্দের অর্থ কি? মহিধর শব্দের অর্থ হবে পাহাড়, তাই মহিধর শব্দের অর্থ পাহাড়। নেক্সট প্রশ্ন, বর্ষাকালে চিন্তিত কারা? বর্ষাকালে চিন্তিত অবশ্যই প্রিয়বিহীনা।
প্রিয়াবিহীনারা বর্ষাকালে চিন্তিত। নেক্সট প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, বর্ষাকালে কারা আশ্বস্ত হচ্ছে? উত্তর হবে বর্ষাকালে প্লবঙ্গ আশ্রয় মানে কি বলবো আশ্বস্ত হচ্ছে। নেক্সট প্রশ্ন, বর্ষাকালে কারা গর্জন করছে? উত্তর হবে মত্তগজা এরা কিন্তু কি গর্জন করছে। বর্ষাকালে কারা নাচছে? উত্তর হবে শিখিনো এরা নাচছে। নেক্সট প্রশ্ন, বারোনানাম ইব বিভ্রান্তি, এখানে বারোনানাম শব্দের প্রতিশব্দ কি? উত্তর হবে মাতঙ্গানাম। বারোনানাম শব্দের প্রতিশব্দ মাতঙ্গানাম। নেক্সট প্রশ্ন, কচ্চিৎ প্রণীতা ইব কি বলেছে জপদোঘই, এখানে কোন প্রাণীর প্রচেষ্টা বর্ণনা করা হয়েছে? উত্তর হবে এখানে ভ্রমণের প্রচেষ্টা বর্ণনা করা হয়েছে। নেক্সট প্রশ্ন, বর্ষার সঙ্গীতে কোন প্রাণীর কণ্ঠতাল মিশ্রিত থাকে? বর্ষার সঙ্গীতে ব্যাঙের কণ্ঠতাল মিশ্রিত থাকে। তো ব্যাঙ ডাকলে বর্ষা আসে তো জানো। নেক্সট, বর্ষার সঙ্গীতে কার ধ্বনি মৃদঙ্গের মতো? এখানে মৃদঙ্গের মতো বলা হয়েছে মেঘের ধ্বনি, তো বর্ষার সঙ্গীতে মেঘের ধ্বনি কিন্তু মৃদঙ্গের মতো। নেক্সট, ভ্রমণের সঙ্গে কোন বাদ্যযন্ত্রের একাত্ম ভাব কল্পনা করা হয়েছে? ভ্রমণের সঙ্গে তন্ত্রী এই বাদ্যযন্ত্রে যেন একান্ত ভাব কল্পনা করা হয়েছে। নেক্সট প্রশ্ন চলে আসবো 28 নম্বর প্রশ্ন, নভ শব্দের অর্থ কি? অবশ্যই সবাই জানো নভ শব্দের অর্থ হলো আকাশ। তো এই ছিল তোমাদের বর্ষা বর্ণনম পাঠ্যাংশ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর, খুবই গুরুত্বপূর্ণ। যদি বুঝতে না পারো আরও একবার ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। তো এই ভিডিওটা চলো প্রথম, তারপরে তোমাদের যে অংশ রয়েছে পাঠ্যাংশ সেটা সিলেবাস শেষ করব। তো সম্পূর্ণ সিলেবাস থেকে যেহেতু আজকে সাজেশন, তো ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করা হয়ে যাক। তো অবশ্যই বন্ধুদেরকে তোমরা একটু ভিডিওটা শেয়ার করে দিও। এরপরে দেখো কৃপণ কপালি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাজেশন তাড়াতাড়ি দেখে নাও। কৃপণ কপালি শীর্ষক নাট্যাংশটি উৎস কি? খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে চিপিটো কাচরনাম এক প্রহসন। কৃপণ প্রণালী শীর্ষক নাট্যাংশের উৎস মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, কৃপণ কপালি শীর্ষক নাট্যাংশের উৎস হয়ে যাচ্ছে চিপিটক চর্বনাম এক প্রহসন। নেক্সট, কৃপণ কপালী নাট্যাংশের রচয়িতা কে? উত্তর হয়ে যাবে শ্রী 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 জীবনারায়ণ তীর্থ। মনে রাখবে কৃপণ কপালী নাট্যাংশের রচয়িতা হলো শ্রী জীবনারায়ণ তীর্থ। কৃপণ কপালী নাট্যাংশের নায়ক কে? উত্তর হবে নায়ক হলেন কপালী হচ্ছে নায়ক। কৃপণ কপালী নাট্যাংশের নায়ক কপালী। নেক্সট পয়েন্ট দেখো, কৃপণ কপালী নাট্যাংশের মুখ্য রস কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে হাস্যরস। মনে রাখবে হাস্যরস কিন্তু এই কৃপণ কপালী নাট্যাংশের মুখ্য রস। নেক্সট, কৃপণ কপালী নাট্যাংশে কটি চরিত্র আছে? মনে রাখো 5টি চরিত্র রয়েছে। কৃপণ কপালী নাট্যাংশে 5টি চরিত্র রয়েছে। নেক্সট পয়েন্ট, কপালী ভৃত্যের নাম কি? অর্থাৎ কপালী চাকরের নাম কি? উত্তর হবে পঙ্গুরাম। কপালী চাকর বা ভৃত্যের নাম। নেক্সট পয়েন্ট, পঙ্গুরাম গৃহস্বামীর কি ফেলে দিয়েছিল? পঙ্গুরাম গৃহস্বামীর জুতো কিন্তু ফেলে দিয়েছিল। নেক্সট প্রশ্ন, এরপর দেখো, কপালের যে জুতো কুকুর মুখে করে নিয়ে যেতে চাচ্ছে, এটা কে প্রথম দেখেছিল? কপালের জুতো কুকুর মুখে করে নিয়ে যেতে চাচ্ছে, এটা প্রথম দেখেছিল মন্থরা। নেক্সট প্রশ্ন, শনৈ শব্দের অর্থ কি? শনৈ শব্দের অর্থ হলো আস্তে আস্তে। নেক্সট প্রশ্ন, মর্ষয়তু শব্দের অর্থ কি? মর্ষয়তু শব্দের অর্থ হলো ক্ষমা করুন। মর্ষয়তু শব্দের অর্থ হলো ক্ষমা করুন। নেক্সট প্রশ্ন, মন্থরা গৃহস্বামী কি ফেলে দিয়েছিল? মন্থরা গৃহস্বামীর জুতো ছাতা সব ফেলে দিয়েছিল। তো গৃহস্বামী কি ফেলে দিয়েছিল? ছাতা ফেলে দিয়েছিল। তাহলে আবার বলছি, পঙ্গুরাম কিন্তু কি ফেলে দিয়েছিল? পঙ্গুরাম হলে জুতো ফেলে দিয়েছিল। আর মন্থরা কি ফেলে দিল? দেখো, মন্থরা কিন্তু কি ফেলে দিয়েছে? ছাতা ফেলে দিয়েছে। খুব ইম্পর্টেন্ট কিন্তু, মনে রাখবে। আচ্ছা, তারপর প্রশ্ন দেখো, মর্ষয়তু মাং মহাভাগ উক্তির বক্তাকে? উক্তির বক্তা হচ্ছে মন্থরা। নেক্সট প্রশ্ন, দাসাপাশদ শব্দে অপসদ শব্দের অর্থ কি? দাসাপাশদ শব্দে অপসদ শব্দের অর্থ হলো নিকৃষ্ট। নেক্সট প্রশ্ন, মিথ্যা কথনং ন সহতে দেবহপি, মিথ্যা কথা সহ্য করিব না। তো উক্তিটি কার? উক্তিটি হচ্ছে মন্থরার। নেক্সট প্রশ্ন চলে আসবো, তবৈকং দিনমূতং মমৈকং দিনম, এটি কার প্রতি কার ভর্ৎসনা? উত্তর হবে মন্থরার প্রতি পঙ্গুরামের ভর্ৎসনা বা তিরস্কার। নেক্সট প্রশ্ন, রঙ্গিনী মতে পতিত বুদ্ধি বিকার কেন হয়েছে? রঙ্গিনী মতে পতির বুদ্ধি বিকার হয়েছে, উত্তর হবে কার্পণ্যবশত, কৃপণের কারণে। নেক্সট, পাদুকা সোনা নিয়তে, সোনা শব্দের বা সোনা পদের মূল শব্দটি কি? পাদুকা সোনা নিয়তে সোনা পদের মূল শব্দটি হলো, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি অর্থাৎ সন। নেক্সট পয়েন্ট, কপালি কি দিয়ে তো কুকুরটিকে তাড়া করেছিল? কপালি কিন্তু ছাতা দিয়ে কুকুরটিকে তাড়া করেছিল। নেক্সট প্রশ্ন, কে বৈদ্যকে এনেছিল? উত্তর হবে মন্থরা বৈদ্যকে এনেছিল। নেক্সট প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, জীবনং তু রক্ষণীয়ম কার প্রতি কার উক্তি? জীবনং তু রক্ষণীয়ম, উত্তর হবে কপালের প্রতি রঙ্গিনীর উক্তি, জীবনং তু রক্ষণীয়ম। নেক্সট প্রশ্ন, কপালের প্রতি বৈদ্যের প্রথম সম্বোধনটি কি? কপালের প্রতি বৈদ্যের প্রথম সম্বোধন ছিল শ্রেষ্ঠিন। নেক্সট প্রশ্ন দেখো, আনয় পুরাতনং, এখানে কপালী রঙ্গিনীকে কি আনতে বলেছিল? কপালী রঙ্গিনীকে কট আনতে বলেছিল, কট।
নেক্সট প্রশ্ন, এই বৈদ্য প্রথমে পরীক্ষা করতে চেয়েছিল কপালের কি পরীক্ষা করতে চেয়েছিল? উত্তর হবে নারী। তো বৈদ্য প্রথমে পরীক্ষা করতে চেয়েছিল কপালের নারী। নেক্সট প্রশ্ন, স্বাগতম শব্দটি কী ধরনের শব্দ? স্বাগতম শব্দটি এটি অভিনয় নির্দেশনার একটি শব্দ। নেক্সট, বৈদ্য কুকুর কামড়ানোর ক্ষতস্থানে কী প্রতিকার নির্দেশ দিয়েছিল? বৈদ্য কুকুর কামড়ানোর ক্ষতস্থানে এটি বলেছিল পুড়িয়ে দেওয়ার যে অনুমতি দিয়েছিল। তাহলে বৈদ্য কুকুর কামড়ানোর ক্ষতস্থানে কী প্রতিকার দিয়েছিল? উত্তর হবে পুড়িয়ে দেওয়া। নেক্সট প্রশ্ন, কুকুর দংশনে যে রোগ হয় তার নাম জলে আতঙ্ক। মনে রাখবে। 27 নম্বর প্রশ্ন, তদ্ভা যেন মে ভবেত শূন্যস্থানের উপযুক্ত শব্দটি কী হবে? উত্তর হবে ধনলুণ্ঠনং মে ভবেত। নেক্সট, কৃপণ কপালি কী ধরনের রূপক? কৃপণ কপালি এটা হচ্ছে প্রহসনমূলক রূপক। তো কৃপণ কপালি প্রহসনমূলক রূপক। চলো, এই ছিল তোমাদের জন্য যে কৃপণ কপালি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর। চলো নেক্সট আমরা চলে আসবো পরবর্তী সিলেবাস। এরপর দেখো বৈদিক সাহিত্য থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন ও উত্তর। প্রথম প্রশ্ন দেখো, বেদের সংখ্যা কটি? অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটু তাড়াতাড়ি বলছি নাহলে ভিডিওটা তোমাদের একটু বড় হয়ে যেতে পারে। তো বেদের সংখ্যা কটি? মনে রাখবে বেদের সংখ্যা কিন্তু চারটে বেদ, ঋক, সাম, যজুর এবং অর্থব, 4টে বেদ আছে। নেক্সট মনে রাখবে ত্রয়ী কাকে বলে? ত্রয়ী, দেখো 3টে জিনিসকে একত্রে ত্রয়ী বলে। উত্তরটা দেখে নাও, ঋগ্বেদ, সামবেদ এবং যজুর্বেদকে একত্রে কিন্তু ত্রয়ী বলা হয়। ত্রয়ী মানে 3। মনে রাখবে বেদের অপর নাম কি? সবাই জানো শ্রুতি। বেদের অপর নাম শ্রুতি এই কারণে, কারণ কি আগেকার যুগে শুনে মনে রাখা হতো, সেই জন্য শ্রুতি। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, যে বেদ গান গেয়ে পড়া হয় সেটি কি? যে বেদ গান গেয়ে পড়া হয় সেটা হচ্ছে সামবেদ। মনে রাখবে সামবেদকে গান গেয়ে পড়া হয়। বেদের অবয়বগত প্রধান বিভাগ কয়টি? বেদের অবয়বগত প্রধান বিভাগ যদি আমি বলি তাহলে 2টি, অবয়বগত বলেছি। আচ্ছা, উপনিষদ প্রধানত বেদের কোন ভাগের অন্তর্গত? উপনিষদ অবশ্যই বেদের শেষ ভাগ, তথা এখানে হচ্ছে আরণ্যক ভাগ। উপনিষদ বেদের আরণ্যক ভাগের অন্তর্গত। মনে রাখবে কোন উপনিষদ বেদের মন্ত্রভাগের অঙ্গীভূত? কোন উপনিষদটি বেদের মন্ত্রভাগের অঙ্গীভূত? এটা হচ্ছে ঈশদ উপনিষদ এটি মন্ত্রভাগের অঙ্গীভূত। নেক্সট প্রশ্ন, কোন উপন্যাসটি সামবেদের ব্রাহ্মণ ভাগের অঙ্গীভূত? কোন উপন্যাসটি সামবেদের ব্রাহ্মণ ভাগের যে অঙ্গীভূত? কী হয়ে যাবে? 4টে অপশনের মধ্যে উত্তর হয়ে যাবে ছান্দোগ্যোপনিষদ। এটা হচ্ছে তোমার হচ্ছে সামবেদের ব্রাহ্মণ ভাগের অন্তর্ভুক্ত। নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, কোন বেদে যজ্ঞের নিয়মাবলী আছে? মনে রাখবে যজুর বেদে কিন্তু যজ্ঞের নিয়মাবলী আছে, সামবেদে হচ্ছে গান আছে, এগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, চলো, কোন বেদে ভেষজবিদ্যা অন্যের ক্ষতি সাধন প্রভৃতির বর্ণনা আছে? উত্তর হয়ে যাবে 10 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে অর্থবেদ। মনে রাখবে অর্থবেদে কিন্তু কী আছে? ভেষজবিদ্যা দিয়ে আছে, অন্যের কীভাবে ক্ষতি সাধন করা যায় এগুলো সব কিন্তু দেওয়া আছে 10 নম্বর, অর্থাৎ তোমার অর্থবেদ পরীক্ষায়, অর্থবেদে। নেক্সট অর্থবেদ বইতে। নেক্সট 11 নম্বর প্রশ্ন, বেদের কোন ভাগ্যে অবলম্বন করে পূর্ব মীমাংসা দর্শন প্রবর্তিত হয়েছে? উত্তর হবে বেদের ব্রাহ্মণ ভাগ্যে অবলম্বন করে পূর্ব মীমাংসা দর্শন প্রবর্তিত হয়েছে। নেক্সট 12 নম্বর প্রশ্ন, বেদের কোন ভাগ্যে অবলম্বন করে বেদান্ত দর্শন প্রবর্তিত হয়েছে? বেদান্ত দর্শন এটা হবে উপনিষদ ভাগ্যে অবলম্বন করে বেদান্ত দর্শন কিন্তু প্রবর্তিত হয়েছে। 13 নম্বর প্রশ্ন, কিংবদন্তি অনুসারে কোন ঋষি অখণ্ড বেদকে 4 ভাগে ভাগ করেছিলেন? উত্তর হবে মহর্ষি ব্যাস। তো ব্যাস কী করেছিলেন? অখণ্ড বেদকে 4 ভাগে ভাগ করে দিয়েছিলেন। নেক্সট প্রশ্ন, ঋষি শব্দের অর্থ কী? ঋষি শব্দের অর্থ হচ্ছে যিনি বেদ মন্ত্র দর্শন করেছেন তাকে আমরা ঋষি বলবো। নেক্সট প্রশ্ন, কে বেদের টিকা রচনা করেছেন? কে বেদের টিকা রচনা করেছেন? উত্তর হবে সায়ন বেদের টিকা রচনা করেছিলেন, মনে রাখবে। নেক্সট প্রশ্ন, বাল্যখিল্য সূক্ত ও খিল সূক্ত বাদ দিয়ে ঋগ্বেদের মন্ত্র সংখ্যা কয়টি? বাল্যখিল্য সূক্ত এবং খিল সূক্ত বাদ দিয়ে ঋগ্বেদের মন্ত্র সংখ্যা হচ্ছে 10,472টি। অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঋগ্বেদ মণ্ডল কতগুলি ভাগে বিভক্ত? অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা দাগ দাও। ঋগ্বেদ হচ্ছে স্টার করো 10টি মণ্ডলে বিভক্ত, মনে রাখবে ঋগ্বেদ 10টি মণ্ডলে বিভক্ত। নেক্সট প্রশ্ন, বর্তমানে ঋগ্বেদের কটি শাখা পাওয়া গেছে? বর্তমানে ঋগ্বেদে কিন্তু তোমাদের কটি শাখা পাওয়া গেছে? 2টি শাখা পাওয়া গেছে, মনে রাখবে বর্তমানে ঋগ্বেদের 2টি শাখা পাওয়া গেছে। নেক্সট প্রশ্ন, ঋগ্বেদে কটি গোষ্ঠীমণ্ডল আছে? ঋগ্বেদে কিন্তু কটি গোষ্ঠীমণ্ডল আছে? 7টি। ঋগ্বেদে 7টি গোষ্ঠীমণ্ডল আছে। নেক্সট প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, কোন সূক্তগুলি ভারতীয় নাট্যবিদ্যার উৎস বলে মনে করা হয়? উত্তর হবে সংবাদ সূক্তগুলিকে ভারতীয় নাট্যবিদ্যার উৎস বলে কিন্তু মনে করা হয়। চলো নেক্সট প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন, কোন সূক্তগুলিতে দাতার প্রশংসা করা হয়েছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো নানা সংশীগুলিতে দাতার কিন্তু প্রশংসা করা হয়েছে, মনে রাখবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, অক্ষসূক্ত কোন বেদের অন্তর্গত? অক্ষসূক্ত ঋগ্বেদের অন্তর্গত। অক্ষসূক্ত ঋগ্বেদ, মনে রাখতে হবে। আচ্ছা, পুরুরবা উর্বশী সংবাদ সূক্তটি কোন বেদের অন্তর্ভুক্ত? পুরুরবা উর্বশী সংবাদ সূক্তটি এটি ঋগ্বেদের অন্তর্ভুক্ত। নেক্সট, হিরণ্যগর্ভ সূক্ত কোন দেশের বেদের অন্তর্ভুক্ত? হিরণ্যগর্ভ সূক্ত কোন বেদের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে ঋগ্বেদ। হিরণ্যগর্ভ সূক্ত ঋগ্বেদে আছে। নেক্সট প্রশ্ন, হিরণ্যগর্ভ সূক্ত কী ধরনের সূক্ত? এটা অবশ্যই একটি দার্শনিক সূক্ত।
নেক্সট প্রশ্ন দেখো, নাসদীয় সূক্ত কোন বেদের অন্তর্গত? নাসদীয় সূক্ত এটা হচ্ছে ঋগ্বেদের অন্তর্ভুক্ত। নেক্সট প্রশ্ন, নাসদীয় সূক্ত কী ধরনের সূক্ত? এটা একটা দার্শনিক সূক্ত। সামবেদের মন্ত্র সংখ্যা কয়টি? অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামবেদের মন্ত্র সংখ্যা হচ্ছে 1810টি। সামবেদের মন্ত্র সংখ্যা 1810টি। ঐতরেয় ব্রাহ্মণ কোন বেদের অন্তর্ভুক্ত? ঐতরেয় ব্রাহ্মণ এটা হচ্ছে ঋগ্বেদের অন্তর্ভুক্ত। মনে রাখবে, ঐতরেয় ব্রাহ্মণ ঋগ্বেদের। নেক্সট 30 নম্বর প্রশ্ন, সামবেদের হচ্ছে ব্রাহ্মণ কোনটি? সামবেদের ব্রাহ্মণ হচ্ছে পঞ্চবিংশ ব্রাহ্মণ। মনে রাখতে হবে কোন উপনিষদ কোন বেদের অন্তর্ভুক্ত? তো এটা সামবেদ। কেন উপনিষদ এটা হচ্ছে সামবেদের অন্তর্গত। আচ্ছা, ছান্দোগ্যোপনিষদ এটি হচ্ছে কোন বেদের অন্তর্ভুক্ত? ছান্দোগ্য এটা হচ্ছে সামবেদের অন্তর্ভুক্ত। আচ্ছা, ঋগ্বেদের এক নারী ঋষি হচ্ছে বিশ্ববারা। মনে রাখবে, বিশ্ববারা হচ্ছে ঋগ্বেদের এক নারী ঋষি। নেক্সট প্রশ্ন 34 নম্বর প্রশ্ন, কোন দার্শনিক সূত্রটি ঋগ্বেদে আছে? কোন দার্শনিক সূক্ত? উত্তর হয়ে যাবে নাসদীয় সূক্ত। এটি কি রয়েছে? নাসদীয় সূক্ত এটি রয়েছে ঋগ্বেদে আছে। মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন চলে আসবো 35 নম্বর প্রশ্ন, ব্রাহ্মণের পরের অংশ কি? ব্রাহ্মণের পরের অংশ হচ্ছে আরণ্যক। আচ্ছা, ঋগ্বেদের পুরোহিতদের নাম কি? ঋগ্বেদের পুরোহিতদের নাম হচ্ছে হোতা। মন্ত্রের সমষ্টিকে কি বলে? মন্ত্রের সমষ্টিকে বলে সূক্ত। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, বেদের জ্ঞানকাণ্ড বলা হয় কাকে? বেদের জ্ঞানকাণ্ড বলা হয় উপনিষদগুলিকে। নেক্সট চলে আসবো, ঋগ্বেদের অধিকাংশ দার্শনিক সূক্ত কোন মণ্ডলে আছে? উত্তর হবে দশম মণ্ডলে। নেক্সট তারপর হচ্ছে ঋগ্বেদের ব্রাহ্মণ কোনটি? ঋগ্বেদের ব্রাহ্মণ হচ্ছে পুরোহিত। তো এখানে কিন্তু দেখো ঋগ্বেদের ব্রাহ্মণ কোনটি? এখানে উত্তর হবে ঐতরীয়। এখানে যে অপশানটা দেওয়া আছে সেখানের মধ্যে ঐতরীয় ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর দেখো, কে বেদ ভাষ্যকার নয়? বেদ ভাষ্যকার নয় কিন্তু কি হবে? উত্তর হবে পিঙ্গল। ইনি কিন্তু বেদ ভাষ্যকার নয়। নেক্সট চলে আসবো, যে বেদান্ত বেদ পুরুষের শ্রবণেন্দ্রিয়ের সাথে তুলনীয় সেটি কি? যে বেদাঙ্গ বেদ পুরুষের শ্রবণেন্দ্রিয়ের সাথে তুলনীয় সেটি হচ্ছে নিরুক্ত। নেক্সট চলে আসবো, যে বেদাঙ্গ বেদ পুরুষের ঘ্রাণেন্দ্রিয়ের সাথে তুলনীয় হলে সেটা হবে শিক্ষা। ঘ্রাণেন্দ্রিয়ের সাথে তুলনীয় শিক্ষা। নেক্সট প্রশ্ন 44 নম্বর প্রশ্ন, ঋগ্বেদের এক নারী ঋষি হলেন কি? ঋগ্বেদের এক নারী ঋষি অবশ্যই হবে বিশ্ববারা। তো চলো আমরা নেক্সট যে তোমাদের টপিক, সেই টপিক থেকে এরপর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব। তো বাল্মীকি রামায়ণ এই অধ্যায় থেকে প্রথম প্রশ্ন দেখো, আদিকবি কে? উত্তর হবে আদিকবি হলেন বাল্মীকি। রামায়ণের রচয়িতা কে? উত্তর হবে রামায়ণের রচয়িতা হলেন বাল্মীকি। রামায়ণে মোট কটি সংখ্যা আছে? তো কটি কাণ্ড সংখ্যা আছে? 7 কাণ্ড রামায়ণ, তাহলে 7টি। নেক্সট প্রশ্ন চলে আসছি, রামায়ণের নায়ক কে? রামায়ণের নায়ক হচ্ছে রামচন্দ্র। নেক্সট প্রশ্ন, রামচন্দ্রের রাজ্যের রাজধানী কোথায়? রামচন্দ্রের রাজ্যের রাজধানী হবে অযোধ্যা। নেক্সট প্রশ্ন, সীতা কোন রাজার কন্যা? সীতা কিন্তু রাজা জনক এর কন্যা। নেক্সট চলে আসবো 7 নম্বর প্রশ্ন, রাজা দশরথ কোন বংশের রাজা ছিলেন? উত্তর হবে ইক্ষ্বাকু বংশে জাত। নেক্সট, রাজা দশরথের সন্তানের নাম কি? সন্তানের নাম কি হবে? ঘটোৎকচ। রাজা দশরথের সন্তান নন। এখানের মধ্যে দেখো, রামচন্দ্র, শত্রুঘ্ন, ভরত এরা কিন্তু রাজা দশরথের সন্তান, তাহলে সন্তান নন কিন্তু ঘটোৎকচ। নেক্সট প্রশ্ন, রামায়ণে কোন কাণ্ডে রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেলেন? উত্তর হবে রামায়ণে অযোধ্যা কাণ্ডে রামচন্দ্র 14 বছর বয়স অবধি বনেই কিন্তু ছিলেন। নেক্সট প্রশ্ন চলে আসবো, বিরোধ রাক্ষসের বধ হয়েছিল রামায়ণে কোন কাণ্ডে? বিরোধ রাক্ষসের বধ হয়েছিল রামায়ণে অরণ্যকাণ্ডে। মনে রাখবে। নেক্সট প্রশ্ন চলে আসবো, শূর্পণখা কে ছিলেন? শূর্পণখা কে ছিলেন? অবশ্যই রাবণের বোন ছিলেন। শূর্পণখা রাবণের বোন ছিলেন। নেক্সট দেখো, সীতাকে কে অপহরণ করেন? উত্তর হবে সীতাকে অপহরণ করেন রাক্ষসরাজ রাবণ। নেক্সট, রামায়ণে কোন কাণ্ডে হনুমান সীতাকে খুঁজে পান? রামায়ণে কোন কাণ্ডে? উত্তর হবে রামায়ণে সুন্দর কাণ্ডে কিন্তু হনুমান সীতাকে খুঁজে পান। নেক্সট দেখো, সীতার অগ্নি পরীক্ষার বর্ণনা রামায়ণে কোন কাণ্ডে পাওয়া যায়? উত্তর হবে সীতার অগ্নি পরীক্ষার বর্ণনা যুদ্ধকাণ্ডে পাওয়া যায়। মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রামায়ণে কোন কাণ্ডে মনোরম বর্ষার বর্ণনা পাওয়া যায়? রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ডে মনোরম বর্ষার কিন্তু বর্ণনা পাওয়া যায়। রামায়ণে কোন কাণ্ডে হরধনু ভঙ্গের বর্ণনা আছে? হরধনু ভঙ্গ হচ্ছে এটা হচ্ছে বাল্যকাণ্ডতে। অর্থাৎ নেক্সট চলে আসবো, রামায়ণে কোন কাণ্ডে বালিবধের বর্ণনা পাওয়া যায়? বালিবধ, তো বালিকে বধ করা হয়েছিল রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ডে। নেক্সট প্রশ্ন, রামায়ণের কাহিনী অবলম্বন করে কালিদাস কোন কাব্যগ্রন্থ রচনা করলেন? রামায়ণের কাহিনী অবলম্বন করে কালিদাস রঘুবংশ নাট্যাংশটি রচনা করলেন। নেক্সট চলে আসবো, বাল্মীকি রামায়ণের শ্লোক সংখ্যা কত? বাল্মীকি রামায়ণের শ্লোক সংখ্যা হবে প্রায় 24,000। বাল্মীকি রামায়ণটি যে লিখেছিল 24,000 প্রায় শ্লোক সংখ্যা রয়েছে। নেক্সট প্রশ্ন, তামিল ভাষায় রচিত রামায়ণটির নাম কি? তামিল ভাষায় রচিত রামায়ণটির নাম হবে কিম্ব রামায়ণ। নেক্সট, রামায়ণে যে দুটি কাণ্ডকে প্রক্ষিপ্ত বলে মনে করা হবে সেগুলো কি?
রামায়ণের যে দুটি কাণ্ডকে প্রকৃত বলে মনে করা হবে সেগুলি হলো সেগুলো বলো। রামায়ণের যে দুটি কাণ্ডকে প্রকৃত বলে মনে করা হয় উত্তর হয়ে যাবে প্রথম এবং সপ্তম কাণ্ড। নেক্সট প্রশ্ন, মা নিষাদাং মা নিষাদ প্রতিষ্ঠাং তমগম শাশ্বতী সমা, এই শ্লোকটির রচনাকারকে? উত্তর হবে মহর্ষি মহাকবি বাল্মীকি। নেক্সট প্রশ্ন, বালিদ্বীপে প্রাপ্ত রামায়ণে যে কাণ্ড অনুপস্থিত? বালিদ্বীপে প্রাপ্ত রামায়ণে এটি হচ্ছে সপ্তম কাণ্ডটি কিন্তু অনুপস্থিত। নেক্সট প্রশ্ন, রামায়ণের যে কাণ্ডে কইকেয়ী রাজা দশরথের কাছ থেকে দুটি বর চেয়েছিলেন সেটি হলো কোন কাণ্ড? উত্তর হবে অযোধ্যা কাণ্ড। রামায়ণের অযোধ্যা কাণ্ডে রাজা দশরথের কাছ থেকে কইকেয়ী দুটি বর চেয়েছিল। নেক্সট প্রশ্ন, রামায়ণের যে কাণ্ডে লঙ্কার রাজা রাবণ সীতাকে হরণ করেছিল সেটি হচ্ছে কোন কাণ্ড? উত্তর হবে উত্তর হবে অরণ্যকাণ্ড। অরণ্যকাণ্ডে লঙ্কা রাজা রামায়ণের লঙ্কা রাজা রাবণ সীতাকে কিন্তু হরণ করে নিয়েছিল। নেক্সট প্রশ্ন, রামায়ণের যে কাণ্ডে হনুমান লঙ্কায় সীতার দর্শন পেয়েছিল সেটি হচ্ছে কোন কাণ্ড? উত্তর হবে সুন্দরকাণ্ড। নেক্সট প্রশ্ন, নিচের যে কাব্যটি রামায়ণের দ্বারা প্রভাবিত নয়? উত্তর হবে মালবিতা বিঘ্নম বা মালবিতা মাধবম। এটা হচ্ছে রামায়ণের দ্বারা প্রভাবিত নয়, মালতী মাধব। তো এই কাব্যটি রামায়ণের দ্বারা প্রভাবিত নয়। নেক্সট প্রশ্ন চলে আসবো, রামায়ণকে উপজীব্য করে লেখা নিচের যে কাব্যটি কবি কুমার দাসের রচনা সেটি হলো কুমার দাসের রচনা, মনে রাখবে জানকী হরণ। নেক্সট প্রশ্ন, রামায়ণে উপজীব্য করে লেখা যে কাব্যটি ভবভূতির রচনা? তো ভবভূতির রচনা হবে মহাবীর চরিত। নেক্সট প্রশ্ন, রামায়ণে উপজীব্য করে লেখা যেটি কালিদাসের রচনা সবাই জানো রঘুবংশম। এটি কিন্তু কালিদাসের শ্রেষ্ঠ একটা লেখা, অন্যান্য নাটকগুলির মতো একটা শ্রেষ্ঠ নাটক। নেক্সট দেখো, রামায়ণকে উপজীব্য করে লেখা নিচে যে কাব্যটি কবির ভট্টির রচনা সেটি হলেন উত্তর হবে রাবণবধ। এটি কবি ভট্টির রচনা। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন কি বলেছে, রামায়ণকে উপজীব্য করে লেখা নিচে যে কাব্যটি প্রাকৃত ভাষায় লিখিত? প্রাকৃত ভাষায় হলে সেটা হয়ে যাবে কি হবে? প্রবর সেনের সেতুবন্ধ। তাহলে রামায়ণকে উপজীব্য করে লেখা যে নিচে যে কাব্যটি প্রাকৃত ভাষায় পরিচিত সেটি হচ্ছে প্রবর সেনের সেতুবন্ধ। মনে রাখবে, বাল্মীকি রামায়ণকে উপজীব্য করে লেখা একটি সংস্কৃত নাটক হলো কী হবে? অবশ্যই বাল্মীকি রামায়ণকে উপজীব্য করে লেখা একটি সংস্কৃত নাটক, সেটা হয়ে যাবে উত্তর রামচরিত। তো নেক্সট প্রশ্ন দেখো, বাল্মীকি রামায়ণকে উপজীব্য করে লেখা একটি সংস্কৃত কাব্য কী হবে? বাল্মীকি রামায়ণকে উপজীব্য করে লেখা একটি সংস্কৃত কাব্য হয়ে যাবে উত্তর হবে রঘুবংশ। নেক্সট প্রশ্ন, বাল্মীকি রামায়ণকে উপজীব্য করে লেখা একটি সংস্কৃত চম্পু কাব্য। মনে রাখো, চম্পু কাব্য যদি বলে তাহলে রামায়ণ চম্পু। ওকে। নেক্সট প্রশ্ন, বাল্মীকি রামায়ণকে উপজীব্য করে লেখা একটি সংস্কৃত নাটক কী হয়ে যাবে? উত্তর হবে অভিষেক নাটক। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, বাল্মীকি রামায়ণকে উপজীব্য করে লেখা একটি সংস্কৃত কাব্য যদি বলি তাহলে এটা হবে জানকী হরণ, একটা কাব্য। আচ্ছা, সুন্দর একটি বর্ষা বর্ণনা আছে বাল্মীকি রামায়ণে কোন কাণ্ডে? বর্ষা বর্ণনার কথা এইমাত্র বললাম, রিপিটেড কোশ্চেন, ভালো করে দেখো, কিষ্কিন্ধা কাণ্ড। অর্থাৎ নেক্সট প্রশ্ন, মামার বাড়ি থেকে ভরতের অযোধ্যায় ফিরে আসার বর্ণনা রয়েছে বাল্মীকি রামায়ণে কোন কাণ্ডে? উত্তর হবে অযোধ্যা কাণ্ডে। নেক্সট প্রশ্ন, রমাকে ফিরিয়ে আনার জন্য ভারতের চিত্রকূট পর্বতে যাওয়ার যে বর্ণনা সেটা বাল্মীকি রামায়ণে অযোধ্যা কাণ্ডেই রয়েছে। নেক্সট প্রশ্ন চলো 41 নম্বর প্রশ্ন দেখো, লক্ষণের হাতে শূর্পণখার নাক কান কাটা যাওয়ার বর্ণনা আছে বাল্মীকি রামায়ণে কোন কাণ্ডে? উত্তর হয়ে যাবে অরণ্যকাণ্ডে। কিন্তু নাক কান কেটে দিয়েছিল কার? শূর্পণখার। নেক্সট প্রশ্ন, শূর্পণখা হচ্ছে দশাননের বোন, অর্থাৎ রাবণের বোন। আচ্ছা, নেক্সট প্রশ্ন, রামচন্দ্রের সুগ্রীবের সাথে বন্ধুত্ব স্থাপনের বর্ণনা আছে বাল্মীকি রামায়ণে কোন কাণ্ডে? উত্তর হবে কিষ্কিন্ধা কাণ্ডে। নেক্সট প্রশ্ন, বালি হত্যার বর্ণনা আছে বাল্মীকি রামায়ণে কোন কাণ্ডে? বালি হত্যার বর্ণনা আছে বাল্মীকি রামায়ণে, এটা হচ্ছে কিষ্কিন্ধা কাণ্ডে। নেক্সট, হনুমানের সমুদ্র লঙ্ঘনের বর্ণনা আছে বাল্মীকি রামায়ণের সুন্দর কাণ্ডে। নেক্সট প্রশ্ন, হনুমানের দ্বারা সীতাকে রামের আংটি প্রদর্শনের বর্ণনা আছে বাল্মীকি রামায়ণের সুন্দর কাণ্ডে। নেক্সট প্রশ্ন চলে আসবো, রাবণের হাত থেকে সীতার উদ্ধারের বর্ণনা আছে বাল্মীকি রামায়ণে কোন কাণ্ডে? রাবণের হাত থেকে সীতার উদ্ধারের বর্ণনা আছে লঙ্কা কাণ্ডে। নেক্সট, বানর সৈন্যের দ্বারা সেতু বন্ধনের বর্ণনা আছে, এটা হচ্ছে বাল্মীকি রামায়ণের লঙ্কা কাণ্ডে। নেক্সট, বাল্মীকির আশ্রমে লব কুশের জন্মের বর্ণনা আছে বাল্মীকি রামায়ণের, এটা হচ্ছে তোমার
উত্তরকাণ্ডে। নেক্সট, বাল্মীকি রামায়ণের শ্লোক সংখ্যা কয়টি? বাল্মীকি রামায়ণের শ্লোক সংখ্যা হচ্ছে বাল্মীকি রামায়ণের শ্লোক সংখ্যা কয়টি? উত্তর হবে 24,000টি। 24,000টি কিন্তু শ্লোক রয়েছে, আমরা আগেও বলেছি। নেক্সট, কন্নড় ভাষায় রচিত রামায়ণটির নাম কি? কন্নড় ভাষায় রচিত রামায়ণের নাম হচ্ছে তোরবেয় রামায়ণ, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। কন্নড় ভাষায় রচিত একটি রামায়ণ মনে রাখবে, তোরবেয় রামায়ণ। চলো নেক্সট আমরা চলে আসবো পরবর্তী। তো এরপর সংস্কৃত গল্প সাহিত্য থেকে তোমাদের বেশ কিছু বাচ্চা করে এমসিকিউ তাড়াতাড়ি দেখে নাও, প্র্যাকটিস করতে থাকো, বিকজ প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। তো অবশ্যই সবাই ভালো রেজাল্ট করবে। তো চলো প্রথম প্রশ্ন দেখো, পঞ্চতন্ত্রের রচয়িতা হলেন বিষ্ণু শর্মা। অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখো পঞ্চতন্ত্র কী জাতীয় রচনা? পঞ্চতন্ত্র এটি কিন্তু একটি নীতি কাব্যমূলক বা নীতি কথামূলক কাব্য, মনে রাখবে। পঞ্চতন্ত্র প্রথমেই কোন নগরের কথা উল্লেখ আছে? পঞ্চতন্ত্রের প্রথমেই আমরা যদি বলি সেটা হচ্ছে দাক্ষিণাত্যের মহিলার ওপর নগরের কথা উল্লেখ আছে। পঞ্চতন্ত্রে কটি তন্ত্র আছে? পঞ্চ মানে 5, তো 5টি তন্ত্র আছে। আচ্ছা, পঞ্চতন্ত্রের প্রথম তন্ত্র হচ্ছে, তোমাদের মনে রাখো পঞ্চতন্ত্রের প্রথম তন্ত্র হচ্ছে মিত্রভেদ ও মিত্রপ্রাপ্তি কাকলকীয় লব্ধপনাশ। তো এরকম করে মুখস্থ রাখতে হবে। তো পঞ্চতন্ত্রের প্রথম তত্ত্ব হচ্ছে মিত্রভেদ, মনে রাখবে। নেক্সট, পঞ্চতন্ত্রের শেষ তন্ত্রের নাম কি? শেষ তন্ত্রের নাম হচ্ছে তোমার হচ্ছে অপরীক্ষিত কারক। এটা হচ্ছে পঞ্চতন্ত্রের শেষ যে তন্ত্র তার নাম। আচ্ছা নেক্সট, 7 নম্বর প্রশ্ন, বিষ্ণু শর্মা কোন রাজার ছেলেদের শিক্ষাদানের জন্য পঞ্চতন্ত্র রচনা করেছিলেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে রাজা গোপালের ছেলেদের হচ্ছে শিক্ষাদানের জন্য পঞ্চতন্ত্র কিন্তু রচনা করেছিল। নেক্সট প্রশ্ন চলে আসবো, হিতোপদেশ গ্রন্থের রচয়িতাকে? হিতোপদেশ গ্রন্থের রচয়িতা হয়ে যাবে নারায়ণ শর্মা হিতোপদেশ গ্রন্থের রচয়িতা। নেক্সট প্রশ্ন দেখো, আচ্ছা হিতোপদেশ কি জাতীয় রচনা? এটা অবশ্যই নীতিকথামূলক একটা কাব্য। আচ্ছা, হিতোপদেশ গ্রন্থে মোট কয়টি গল্প সংখ্যা আছে? হিতোপদেশ গ্রন্থে মোট কয়টি গল্প সংখ্যা আছে? উত্তর হয়ে যাবে মোট হচ্ছে 22টি কিন্তু গ্রন্থ সংখ্যা আছে, 42টি। হিতোপদেশ গ্রন্থে মোট গল্প সংখ্যা আছে 42টি। ওকে, নেক্সট, নারায়ণ শর্মার পৃষ্ঠপোষক রাজা কে ছিলেন? নারায়ণ শর্মার পৃষ্ঠপোষক রাজা ছিলেন রাজা ধবলচন্দ্র। নেক্সট, হিতোপদেশ গ্রন্থে মোট কয়টি অধ্যায় আছে? হিতোপদেশ গ্রন্থে কিন্তু মোট হচ্ছে তোমার 4টি অধ্যায় আছে। তাহলে হিতোপদেশ 4টি অধ্যায় আছে। নেক্সট প্রশ্ন, নারায়ণ শর্মা কোন রাজার ছেলেদের শিক্ষাদানের জন্য হিতোপদেশ রচনা করেছিলেন? নারায়ণ শর্মা সুদর্শন এই রাজা ছেলেদের জন্য শিক্ষাদানের জন্য হিতোপদেশ রচনা করেছিলেন। নেক্সট প্রশ্ন, হিতোপদেশ গ্রন্থের প্রথম অধ্যায়ের নাম কি? হিতোপদেশ গ্রন্থের প্রথম অধ্যায়ের নাম হলো মিত্রলাভ। নেক্সট প্রশ্ন দেখো, হিতোপদেশ গ্রন্থের শেষ অধ্যায়ের নাম কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ, শেষ অধ্যায়ের নাম হচ্ছে সন্ধি। নেক্সট, হিতোপদেশ গ্রন্থের অধিকাংশ গল্প কোন গ্রন্থ থেকে সংগৃহীত? অধিকাংশ গল্পই কিন্তু পঞ্চতন্ত্র থেকে সংগৃহীত, মনে রাখবে। আচ্ছা, হিতোপদেশ গ্রন্থের কথামুখে কোন নগরের কথা উল্লেখ আছে? অবশ্যই এটা কিন্তু কথামুখে পাটলিপুত্র যে নগর, হিতোপদেশ গ্রন্থের প্রথমে হচ্ছে পাটলিপুত্র নগরের কথা আছে। আচ্ছা, বীর বড় কথা হিতোপদেশ এদের কোন কথা সংগ্রহ থেকে নেওয়া? বীর বড় কথা হিতোপদেশে এটি কিন্তু বিগ্রহ থেকে নেওয়া, মনে রাখবে। আচ্ছা, কথা সরিত সাগরের রচয়িতাকে? সোমদেব, অবশ্যই সোমদেব ভট্ট কথা সরিত সাগরের রচয়িতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা নেক্সট প্রশ্ন চলে আসবো, সোমদেব ভট্টের পৃষ্ঠপোষক রাজা কে ছিলেন? সোমদেব ভট্টের পৃষ্ঠপোষক রাজা ছিলেন, উত্তর হবে কি পাটলিপুত্রের রাজা সুদর্শন। তো পাটলিপুত্রের রাজা সুদর্শন ছিল সোমদেব ভট্টের পৃষ্ঠপোষক রাজা। নেক্সট প্রশ্ন চলে আসবো, কথা সরিত সাগরকে কটি পঙ্গক্তি আছে? কথা সরিত সাগরে এটা হচ্ছে 18টি। আচ্ছা দেখবে, আচ্ছা কথা সরিত সাগরের উৎস কি? কথা সরিত সাগরের উৎস হচ্ছে গুণাঢ্যের বৃহৎ কথা, মনে রাখবে গুণাঢ্যের বৃহৎ কথা। নেক্সট, কথা সরিত সাগরের কথা সরিত সাগরের উৎস কি বলেছে বলো? কথা সরিত সাগরের উৎস কি? উত্তর হয়ে যাবে গুণাঢ্যের বৃহৎ কথা। নেক্সট, হিতোপদেশের খণ্ডের সংখ্যা কটি? হিতোপদেশে কয়টি খণ্ড আছে? উত্তর হয়ে যাবে হিতোপদেশের 4টি খণ্ড রয়েছে। নেক্সট মানে কথা সরিত সাগর লেখা, এটা হচ্ছে সোমদেব ভট্টের লেখা, তো কোন প্রাকৃতে? উত্তর হবে পয়সাচি প্রাকৃতে লেখা কথা সরিত সাগর। নেক্সট প্রশ্ন, কথা সরিত সাগরের পরিচ্ছেদে শব্দের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয়েছে সেটি হলো কোন শব্দ? উত্তর হবে লম্ভক শব্দ, লম্ভক। তো এটা হচ্ছে পরিচ্ছেদ শব্দের পরিবর্তে লম্ভক শব্দটি ব্যবহার করা হয়েছে। নেক্সট প্রশ্ন, সোমদেব কার সভাকবি ছিলেন? সোমদেব কার সভাপতি ছিলেন? সোমদেব কার সভাকবি ছিলেন? উত্তর হবে কাশ্মীর রাজ অনন্তরাজ। সোমদেব কাশ্মীর রাজ অনন্তরাজের সভাকবি ছিলেন। নেক্সট প্রশ্ন, আজকে 27 নম্বর প্রশ্ন দেখো, হিতোপদেশের গল্পের সংখ্যা কটি? হিতোপদেশের গল্পের সংখ্যা হচ্ছে 38টি। নেক্সট, কথা সরিত সাগরের রচনাকাল কত সাল? অত্যন্ত গুরুত্বপূর্ণ, 1060 থেকে 1081 খ্রিস্টাব্দ পর্যন্ত কথা সরিত সাগরের রচনাকাল। নেক্সট, রাজা সুদর্শনের মূর্খ পুত্রদের শিক্ষাদানের জন্য যে গল্পগ্রন্থটি রচিত হয়েছিল সেটির নাম কি? রাজা সুদর্শনের মূর্খ সন্তানদের পুত্রদের শিক্ষাদান করার জন্য, উত্তর হয়ে যাবে কি
নেক্সট প্রশ্ন দেখো, রাজা অমর শক্তির মূর্খ পুত্রদের শিক্ষাদানের জন্য যে গল্পগ্রন্থটি রচিত হয়েছিল সেটা অবশ্যই হচ্ছে পঞ্চতন্ত্র। মূর্খপুত্র কাদের মূর্খপুত্র? অমর শক্তি। রাজা অমর শক্তির মূর্খপুত্রদের জন্য বলছে এই যে তোমাদের এই যে পঞ্চতন্ত্র গঠিত হয়েছিল, মনে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, অনন্তদেবের পত্নী সূর্যমতীর চিত্ত বিনোদনের জন্য যে গল্পগ্রন্থটি রচিত হয়েছিল সেটা হচ্ছে কথা সরিত সাগর, অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন চলে আসো, কথা সরিত সাগরের শ্লোক সংখ্যা কটি? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পড়েছি। আবার দেখো, কথা সরিত সাগরের শ্লোক সংখ্যা হচ্ছে 22,000টি। তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আজকের প্রশ্ন এবং উত্তর। তো প্রত্যেকটা সিলেবাস থেকে তোমরা প্রত্যেকটা যে অধ্যায় থেকে আমরা সিলেবাস কমপ্লিট করলাম, তো এটা ছিল তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি যদি তোমরা কিছু না বুঝতে পারো, আর একবার ভিডিওটা দেখো। পরীক্ষার আগে এই ভিডিওটা 2 থেকে 3 বার প্র্যাকটিস করে যাও, বিকজ প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। আর তোমরাও পারফেক্ট হবে খুব ভালো করে প্র্যাকটিস করলে। তোমরা আমাকে ফ্রেন্ড বানাতে পারো চ্যানেলে নতুন হলে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আর সাবস্ক্রাইব করা সম্পূর্ণ তোমাদের উপর, তোমাদের ইচ্ছার উপর নির্ভর করছে। তো তোমরা সাবস্ক্রাইব করবে কিনা, ভালো জিনিসকে কেউ সাবস্ক্রাইব করে না, তো তোমরা করতে পারো, যা খুশি করো, তো অসুবিধা নেই। তবু তোমরা একটা জিনিস করতেই পারো, বন্ধুদেরকে একটু ভিডিওটা শেয়ার করো, কারণ বন্ধুদেরকে হেল্প করতে হবে। চলো, তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে, এবার সবাই করবে এনজয় এক্সাম। তো তোমরাও কমেন্টে এনজয় এক্সাম লিখতে একেবারেই ভুলো না। তো এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।